স্নেহের শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি স্বপন চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আজকে আমরা শিখব ক্লাস 10-এর কেমিস্ট্রির 12তম অধ্যায় আমাদের জীবনের রসায়ন সম্পর্কে। তো এই চ্যাপ্টারটাতে আমাদের জীবনের রসায়ন নামটা থেকেই আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের জীবনে রসায়নের যে গুরুত্ব আছে, রসায়নের যে ভূমিকা আছে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো সম্পূর্ণ চ্যাপ্টারটাকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে যেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণ চ্যাপ্টারটাকে আমরা ভাগ করলে 3টা অংশ পাই। একটা হচ্ছে গৃহস্থালির রসায়ন, গৃহস্থালির রসায়ন সম্পর্কে, আর সেকেন্ড হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন, থার্ড হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন। এই 3 ধরনের রসায়ন নিয়ে আমাদের এই চ্যাপ্টারটাতে আলোচনা। তো প্রথমে আমরা একটু জেনে নেই গৃহস্থালির রসায়নগুলো কি, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন কি, কৃষি এবং শিল্পক্ষেত্রে কি কি রসায়ন আমাদের আলোচনা করা হয়েছে। তো গৃহস্থালির রসায়ন হচ্ছে মানে গৃহের কাজে আমাদের গড়ে আমরা প্রতিনিয়ত যে সমস্ত কেমিক্যালগুলো ব্যবহার করি, রসায়ন ব্যবহার করি, সেগুলো নিয়ে এখানে কথা বলা আছে। তাহলে গৃহস্থালির রসায়ন হচ্ছে খাবার লবণ, এটা অনেক আগে থেকে আমরা জানি খাবার লবণ, এবং তার সংকেত হচ্ছে NaCl সোডিয়াম ক্লোরাইড, বেকিং সোডা NaSCO3, বেকিং পাউডার, ভিনেগার, কোমল পানীয়। এগুলো হচ্ছে আমাদের গৃহস্থালির রসায়ন, মানে ঘরের কাজে আমরা এই রসায়নগুলোকে ব্যবহার করি। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন, মানে পরিষ্কারক সামগ্রী হিসাবে পরিষ্কার করার জন্য আমরা কি কি কেমিক্যাল ব্যবহার করি। কাপড় কাচার সোডা ব্যবহার করি, তার সংকেত দেওয়া আছে Na2CO3, 10 অণু পানি, তাকে বলা হয় সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, 10 অণু পানি থাকার কারণে। টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড। সাবান C17H35COOS। ডিটারজেন্ট C12H25SO4 Na ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। গ্লাস ক্লিনার, এগুলো হচ্ছে পরিষ্কারক সামগ্রী। আর কৃষি এবং শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রেও আমরা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করি, শিল্পক্ষেত্রে তো কেমিক্যালের ব্যবহার শেষই নাই, অসংখ্য ব্যবহার আছে। তো আমরা ক্লাসটাকে সাজিয়েছি তোমাদের বইয়ে যেই বিষয়গুলো নিয়ে কথা আছে, যেই কেমিক্যালগুলো নিয়ে কথা আছে এদের আলোকে। কিন্তু এছাড়াও আমাদের রসায়নের তো শেষ নাই, শিল্পক্ষেত্রে, ওষুধ শিল্পে, আদার্স অসংখ্য জায়গায় কেমিক্যালের ব্যবহার আছে। তাহলে বইয়ের অনুসারে যেই কথাগুলো আছে, কৃষি এবং শিল্পক্ষেত্রে রসায়ন, চুনাপাথর, এটা নিয়ে বইয়ে আলোচনা আছে। ক্যালসিয়াম কার্বনেট, ইউরিয়া CONH2, এই পাশে NH2, এটাকে আমরা একটু সাজায় লিখলাম। অ্যামোনিয়া, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বাইড, যেটা দিয়ে কৃত্রিম উপায়ে ফল পাকানো হয়, ফুড প্রিজারভেটিভস। তো এখানে যেহেতু এই চ্যাপ্টারের এটা ফার্স্ট ক্লাস, পর্ব 1, তো এখানে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারের ভূমিকা, মানে এই চ্যাপ্টারের মধ্যে কি কি জিনিস আছে তাদেরকে নিয়ে কথা বললাম। তো ফার্স্ট ক্লাস হিসাবে একই ক্লাসের সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা যাবে না। ফার্স্ট ক্লাসে আমরা গৃহস্থালির রসায়ন সম্পর্কে কথা বলবো। সেকেন্ড ক্লাসটাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় যেই কেমিক্যালগুলো ব্যবহার করি তাদের প্রস্তুতি, তাদের কার্যপ্রণালী, কিভাবে তারা কাজ করে, মানে পরিষ্কার করে কোনো পরিষ্কারক পদার্থগুলোকে পরিষ্কার করতে আমরা যাদেরকে চাই তাদেরকে নিয়ে ডিটেলস কথা বলবো। তারপরে কৃষি আর শিল্পক্ষেত্রে কোন কোন কেমিক্যাল ব্যবহার করি এটা আমরা লাস্টের ক্লাসে, মানে 3টা ভিডিও হবে এই চ্যাপ্টারটার, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, সেকেন্ডটাতে পরিষ্কার পরিচ্ছন্নতায়, আর শেষের ক্ষেত্রে থাকবে সাবান কিভাবে, সাবান বা ডিটারজেন্ট কিভাবে ময়লা কাপড়ের ময়লাটাকে টেনে নিয়ে আসে, বের করে নিয়ে আসে, সেগুলো নিয়ে আমরা থার্ড ক্লাসে আলোচনা করব, এবং কৃষি এবং শিল্পক্ষেত্রে এদেরকে নিয়ে।
তো ফার্স্ট ক্লাস হিসাবে আমরা এখন চলে যাই যে অংশটা আজকের আলোচনার আমাদের মূল বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে। তাহলে বাকি অংশ যেগুলো আছে ওগুলো আমরা মুছে ফেলি, পরিষ্কারক সামগ্রী এবং কৃষি আর শিল্প ক্ষেত্রের কথা। প্রথমে যেটা আছে গৃহস্থালির কাজে যে রসায়ন, সেটার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নিয়ে, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড তোমরা জানো এটা খাবার লবণ এবং আমাদের প্রতিনিয়তই এটাকে ব্যবহার করতে হয়। এই সোডিয়াম ক্লোরাইড আমরা কোথা থেকে পাই? আসলে সোডিয়াম ক্লোরাইড আমাদের প্রস্তুত করতে হয় না, এটাকে কোনো বিক্রিয়ার সাহায্যে তৈরি করতে হয় না। এটা পৃথিবীতে অফুরন্ত ভাণ্ডার আছে, কারণ সমুদ্রের পানি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সোর্স। তো সোডিয়াম ক্লোরাইড সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে প্রচুর পরিমাণে আছে এবং তোমরা জানো পৃথিবীর 4/3 হচ্ছে পানি, এবং সেই পানির ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে আবার সাগরের পানি। তো সাগরের পানি থেকে সাগরের পানির মধ্যে 2-3% হচ্ছে লবণ, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড আমরা তাহলে সাগরের পানি থেকে সহজেই সংগ্রহ করতে পারি। তো সোডিয়াম ক্লোরাইড সংগ্রহ করা, যারা সোডিয়াম ক্লোরাইডকে সংগ্রহ করে তাদেরকে বলা হয় লবণ চাষি, লবণ চাষ করা। আসলে চাষ করা বলতে এগুলো ওই যে ধান বা গম এগুলোর মতো চাষ করা না। তো লবণ চাষিরা লবণটাকে সংগ্রহ করে, কিভাবে করে? সেটা হচ্ছে সাগরের কাছাকাছি যাদের জমি আছে, সাগরের পাড়ের কাছাকাছি যে জমি আছে, সেই জমিতে একটা নালা তৈরি করে দেওয়া হয়, জমির চারদিকে উঁচু করে পার বেঁধে দেওয়া হয়, তারপরে একটা নালা তৈরি করা হয়। ওই নালা দিয়ে জোয়ারের সময় সাগর থেকে পানি জমিতে আইসা প্রবেশ করে। ওই পানিটা যাতে বাটার সময় আবার বের হয়ে যেতে না পারে, তখন জমিটার ওই নালাটা বন্ধ করে দেওয়া হয়। তাহলে সাগরের পানি জমির মধ্যে আটকে গেল, সূর্যের তাপে পানি শুকিয়ে যায়। তো পানি যখন শুকিয়ে যায়, তো জমিটার উপরের লেভেলটাতে, মানে যেখানে পানি এতদিন জমা ছিল, পানি নাই, তখন ওই জায়গাতে লবণের একটা আস্তরণ পড়ে থাকে। তো যে জমির মালিক আছে, লবণ চাষি আছে, সে তখন ওই লবণগুলোকে সংগ্রহ করে। তো সংগ্রহ করে এগুলো অনেক লবণ, এবং ওই লবণ কিন্তু দেখতে সুন্দর না, সেগুলোর মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা, ধুলা বালি, শামুক ঝিনুক, সাগরের সাথে যেহেতু পানি আসে ইত্যাদি অনেক কিছু থাকে। এবং এই লবণটা খাওয়ার উপযোগী না, তখন তাদেরকে খাওয়ার উপযোগী করার জন্য প্রসেস করতে হয়। ওই প্রসেসটা করার জন্য লবণ চাষি ওই লবণগুলোকে বিক্রি করে দেয়। কোথায় বিক্রি করে? এটি আমরা যে বিভিন্ন কোম্পানির থেকে লবণ কিনে নিয়ে আসি, যেমন মোল্লা সল্ট, টাটা সল্ট, ফ্রেশ, এসিআই, এই কোম্পানির মালিকরা ওই লবণ চাষির থেকে লবণগুলোকে কিনে নিয়ে নেয়। কিনে নেওয়ার পর তারা এগুলোকে প্রসেস করে, তখন লবণ চাষির থেকে এই লবণগুলো অনেক সস্তা দরে তারা কিনে নিয়ে নেয়। তাহলে ফার্স্ট কাজটা করতেছে চাষিরা, জমির মালিক যারা বা যারা ওই জমিটাকে আবাদ করে লবণ, তাদেরকে। এই বিষয়টাকে সল্ট হারভেস্টিং বলা হয়। হারভেস্ট করা মানে হচ্ছে চাষাবাদ করা, ওইটাই সল্ট হারভেস্টিং করলো। তো পরবর্তীতে হচ্ছে লবণকে কোম্পানিরা এরা নিয়ে গেল, নেওয়ার পর এটাকে এবার পরিশোধন করার পালা। কারণ ওই লবণ তো বলছি খাওয়ার উপযোগী না, তার মধ্যে বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকে, ধুলাবালি থাকে, এগুলো খাওয়া যায় না। তো পরিশোধন করার জন্য মূল কাজটা খুব সহজ, আর এক এক কোম্পানি আবার এক এক রকম ভাবে করে। মূল কাজটা হচ্ছে ওই লবণগুলোকে কোম্পানি নিয়ে নেয়, নিয়ে সব লবণকে একসাথে এগুলোকে পানিতে দ্রবীভূত করে ফেলে, আবার ওগুলোর মধ্যে পানি দেয়। পানি দিলে লবণটা দ্রবীভূত হয়ে যায়, আর যে অপদ্রব্যগুলো আছে, ধুলা ময়লা
আবর্জনাগুলো আছে সেগুলো তখন আবার নিচে পড়ে যায়। তখন ওই দ্রবীভূত যে পানিটা দ্রবণটা সেটাকে আলাদা করে আরেকটা পাত্রেতে নিয়ে আনা হয় আর ময়লাগুলো আলাদা হয়ে গেল। এটা হচ্ছে মেন মেথড। এছাড়াও এটাকে সুন্দর দেখার জন্য, আরো ফ্রেশ দেখানোর জন্য আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের প্রসেস করে। এটাকে মিহি করার জন্য কেউ আবার দানাদার করে, ইত্যাদি বিভিন্ন টাইপের কাজ করা হয়। তাহলে এটা হচ্ছে পরিশোধন। পরিশোধন করার পর পরে কোম্পানির মালিকরা তাদের নিজস্ব কোম্পানির সিলযুক্ত প্যাকেট দিয়ে আমাদের কাছে সেগুলো বিক্রি করে দেয়। তারপরে এই লবণের পরিশোধন করার পর আমরা সেগুলোকে ব্যবহার করি। এখন লবণের ব্যবহার কি কি আমরা করি? ব্যবহারগুলো খুবই কমন ব্যবহার। প্রথমত আমরা যেটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন যে খাবার খাই সেই খাবারের সাথে এই লবণকে যুক্ত করি পরিমাণ মতো। বেশি বা কম দিলে সেটা আমাদের জন্য আবার বিভিন্ন সমস্যা। বেশি লবণ দিলেও সেটা খাওয়া যাবে না, কম লবণ দিলেও আবার সেটা টেস্ট হবে না। এই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে আমরা খাবারকে সুস্বাদু করি। এটা হচ্ছে ফার্স্ট লবণের ব্যবহার। সেকেন্ড হচ্ছে অনেক শিল্প কারখানার মধ্যে এই লবণকেও ব্যবহার করা হয়। যেমন সাবান শিল্প থেকে বিভিন্ন ওষুধ শিল্প, সেগুলোর মধ্যে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। থার্ড, এটার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে আমাদের শরীরের যে ইলেকট্রোলাইট আছে, ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করে। ইলেকট্রোলাইটটা কি? ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেমন ইত্যাদি বিভিন্ন টাইপের যতই লবণই থাকুক, তারা আয়নিত অবস্থায় থাকে পানির সংস্পর্শে আসলে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, আমাদের শরীরের মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন আকারে থাকে। তো আমাদের নার্ভের মাধ্যমে বিভিন্ন আদান প্রদান হয়, তথ্যের আদান প্রদান মস্তিষ্কের সাথে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের। এই ক্ষেত্রে এই আয়নগুলোর অনেক ভূমিকা থাকে। এই আয়নগুলো কি বলা হয়? ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটের চাহিদা এরা আমাদের পূরণ করে লবণগুলো। আর এই আয়ন যদি সোডিয়াম ক্লোরাইড বলো অন্যান্য লবণের পরিমাণ যদি আমাদের শরীরে কমে যায়, তখন মারাত্মক আমরা অসুস্থ হয়ে যেতে পারি, হঠাৎ করে আমাদের সেন্সলেস হয়ে যেতে পারে, অনেক ধরনের প্রবলেম, খিঁচুনি হতে পারে, মারা যাওয়ার সম্ভাবনাও থাকে। এই জন্য ডিহাইড্রেশন যখন হয়, বিশেষ করে ডায়রিয়া এই ধরনের প্রবলেম যখন হয় বা অতিরিক্ত যখন আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়, লবণ বের হয়ে যায়, তখন সাথে সাথে এই লবণযুক্ত স্যালাইন বা নিজেরাও তৈরি করতে পারি আমরা লবণ দিয়ে স্যালাইন, এগুলো খেতে দেওয়া হয় শরীরের সেই ইলেকট্রোলাইটের ব্যালেন্স রাখার জন্য। তো আমাদের শরীরে এই জন্য ইলেকট্রোলাইটের ব্যালেন্স করতেছে লবণ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যবহার আমাদের জীবনের জন্য। তো এগুলো হচ্ছে লবণের সংগ্রহ, পরিশোধন, ব্যবহার নিয়ে আমরা কথা বললাম। তারপরে একটা প্রশ্ন প্রায়ই আসে পরীক্ষার মধ্যে যে বর্ষাকালে লবণকে যদি খোলা রাখা হয় তখন সেই লবণটা গলে যায় কেন? বিষয়টা এরকম, মনে করো একটা পাত্রের মধ্যে, ছোট একটা পাত্রের মধ্যে তুমি কিছু লবণ নিলা। এই লবণটা দুপুরবেলা খাবারের সময় তুমি নিলা, নেওয়ার পর দুপুরে লবণ খাওয়ার পরও কিছু লবণ থেকে গেল। এটা তুমি প্ল্যান করলা যে রাতের খাবারের সময় তুমি এটা খাবা। তো যে অবশিষ্ট লবণটা রয়ে গেল, সেই অবশিষ্ট লবণটা রাতে যখন তুমি খেতে গেলা, গিয়ে দেখলা যে সম্পূর্ণ লবণটা গলে গেল, মানে পানি হয়ে গেল, দ্রবণ হয়ে গেল। তো ওই লবণ তো আর খাওয়ার উপযোগী না। এই ঘটনাটা শীতকালের চাইতে বর্ষাকালে বেশি ঘটে। কেন ঘটে? কারণ বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে, জলীয় বাষ্প বেশি থাকে বাতাসের মধ্যে। তাহলে এটার যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা দিতে চাই যে কেন এই ঘটনাটা ঘটে, বর্ষাকালে খাবার লবণ গলে যায় কেন, এটার ব্যাখ্যাটা হচ্ছে
আমরা যদিও খাবার লবণের কথা বলি, সোডিয়াম ক্লোরাইড, আসলে খাবার লবণ শুধু সোডিয়াম ক্লোরাইড এর মধ্যেই থাকে এরকম না, তার সাথে অল্প পরিমাণে 1% বা 2% আকারে অন্যান্য লবণও থাকে। ওই লবণগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড। এগুলো খাবার লবণের সাথে থাকে। ওই যে লবণ চাষিরা যখন সমুদ্রের পানি থেকে সংগ্রহ করে লবণ, তখন ওই লবণগুলো সাগরের মধ্যেই থাকে, সেগুলো ওই সোডিয়াম ক্লোরাইডের সাথে চলে আসে। আমরা যে প্রতিদিন লবণ খাচ্ছি, ওই লবণের সাথে কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো খাচ্ছি। এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর না, বরঞ্চ উপকার। কারণ আমাদের শরীরের মধ্যে যে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের চাহিদা আছে, সেই চাহিদাগুলো এই লবণ ফিল আপ করতেছে। আচ্ছা, এই যে আমাদের খাবার লবণের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড অতিরিক্ত আকারে থাকে, তারা মূলত হচ্ছে পানিগ্রাসী পদার্থ। অর্থাৎ কোথাও পানি পেলে সেই পানিটাকে তারা শোষণ করে ফেলে। তো বর্ষাকালে বাতাসের মধ্যে প্রচুর জলীয় বাষ্প থাকে। তো বাতাসের সংস্পর্শে যখন এই লবণটা আসে, তো এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নিয়ে আসে। তো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে নিয়ে আসার পর জলীয় বাষ্প হলো আসলে পানি, তার গ্যাসীয় রূপ আর কি। তাহলে ওই পানিগুলো যখন এই পাত্রের মধ্যে আসবে, তো পানির সংস্পর্শে লবণ আসলে তো গলবেই, তাহলে সম্পূর্ণ লবণটাই গলে যায়। ক্লিয়ার? তাহলে লবণ গলার জন্য মূলত দায়ী হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড। এখন লবণ গলে আমাদের যদিও একটু অসুবিধার সৃষ্টি করে, এই অসুবিধা অনেকে আবার মনে প্রশ্ন হইতে পারে, তাহলে এগুলো আমরা বাদ দিয়ে শুধু সোডিয়াম ক্লোরাইড খাবো। হ্যাঁ, সেটা করা যায়, কিন্তু সেই ক্ষেত্রেও আবার অসুবিধা আছে। সেই অসুবিধা হচ্ছে, প্রথমত ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড একটু আগে যেটা বললাম, এগুলো আমাদের শরীরে প্রয়োজন আছে। তাহলে এই প্রয়োজনীয় উপাদানগুলো থেকে আমরা বঞ্চিত হব, এটা একটা প্রবলেম। আরেকটা বড় প্রবলেম যেটা হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি আমরা বাদ দিতে চাই সোডিয়াম ক্লোরাইডের থেকে, এটা বিভিন্ন কোম্পানির এরা করতে পারবে, সেই ক্ষেত্রে লবণটাকে প্রসেস করার জন্য অনেক বেশি খরচ হবে। তাহলে 1 কেজি লবণের দাম এখন যেমন আমরা 30-35 টাকা বা 40 টাকা দিয়ে 1 কেজি লবণ কিনতে পারি, তখন 1 কেজি লবণের দাম হয়ে যাবে 500 টাকা, 1000 টাকার মতো। দাম অনেক বেড়ে যাবে। তো অল্প কিছু এই গলার হাত থেকে রক্ষা করার জন্য আমরা এত টাকা তো অপচয় করার কোনো মানেই হয় না। আর এগুলো তো আমাদের জন্য ক্ষতিকর না। যদি এগুলো ক্ষতিকর হইতো, বিষাক্ত কোনো উপাদান হইতো, তাহলে দাম যতই হইতো অবশ্যই তাদেরকে পরিশোধন করতে হইতো, বাদ দিতে হইতো। তো এখন বাদ দেওয়াটা আমাদের জন্য খুব বেশি জরুরি হয় না। এক্ষেত্রে আমাদের তবে একটা বিষয় হচ্ছে, যদি আমরা সোডিয়াম ক্লোরাইডকে কোনো গবেষণার ক্ষেত্রে ব্যবহার করতে চাই, ল্যাবরেটরিতে ব্যবহার করতে চাই, যেখানে আমাদের শুধু সোডিয়াম আর ক্লোরিন উপাদানই থাকা প্রয়োজন, ওই লবণ যখন আমরা ব্যবহার করব, তখন সেটার সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকতে পারবে না। ওইটাকে অবশ্যই দূর করতে হবে। এই জন্য গবেষণার ক্ষেত্রে যে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, খাবার লবণ ব্যবহার করা হয়, তার দাম অনেক বেশি। এটাকে আলাদাভাবে প্রসেস করা লবণকেই ব্যবহার করতে হয়। তো আমরা খাওয়ার জন্য যে লবণ ব্যবহার করি, এগুলোর জন্য এত প্রয়োজন হয় না পিউরিফাই করা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো বাদ দেওয়া এত বেশি জরুরি হয় না। ক্লিয়ার? তাহলে দেখো, লবণ সম্পর্কে আমরা যেই টুকু জানলাম, সংগ্রহ করা, পরিশোধন করা, ব্যবহার এবং লবণ কেন বর্ষাকালে গলে যায়। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, নেক্সট আমরা জানবো গৃহস্থালির রসায়নের ক্ষেত্রে পরবর্তীতে আছে বেকিং সোডা। বেকিং সোডার সম্পর্কে এখন আমরা জানবো। বেকিং সোডার প্রস্তুতি।
বেকিং সোডার প্রস্তুতি হচ্ছে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড এবং আমরা যদি পানি দেই, এই উপাদানগুলো বিক্রিয়া করে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে একসাথে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট। অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট। একটু খেয়াল করো, এখানে NH3 আছে। বিক্রিয়াটা যদি আমরা বুঝতে চাই, NH3 হাইড্রোজেন, এই পানির থেকে একটা হাইড্রোজেন এদিকে আসবে, তাহলে হয়ে গেল NH4, যার নাম হচ্ছে অ্যামোনিয়াম। এটা তোমরা জানো, অ্যামোনিয়াম একটি মূলক, যৌগমূলক। অ্যামোনিয়াম তৈরি হলো, আর একটা হাইড্রোজেন রয়ে গেল, ওই হাইড্রোজেনটা হচ্ছে এটা CO2, কার্বন ডাই অক্সাইড। এখানে অক্সিজেন আছে দুইটা, আর একটা অক্সিজেন এখান থেকে এসে যুক্ত হলো, CO3 তৈরি হয়ে গেল। এই অংশটা CO3, এইটাও আরেকটা যৌগমূলক, তার নাম হচ্ছে হাইড্রোজেন কার্বনেট। অথবা হাইড্রোজেন কার্বনেট না বলে এটাকে আমরা বাইকার্বনেটও বলতে পারি। তাহলে সম্পূর্ণ যৌগটার নাম হলো অ্যামোনিয়াম বাইকার্বনেট অথবা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তখন এই অ্যামোনিয়াম হচ্ছে ধনাত্মক যৌগমূলক। এই ধনাত্মক যৌগমূলককে এইখানে যে ধনাত্মক আয়ন আছে সোডিয়াম, সে গিয়া সরাই দিয়ে এই জায়গাটা দখল করবে। দখল করলে পরবর্তী সংকেতটা হলো NaHCO3, আর অ্যামোনিয়াম যে অংশটা এখান থেকে অপসারিত হলো, এই অ্যামোনিয়াম ক্লোরিনের সাথে গিয়া যুক্ত হবে। তাহলে ওই সংকেতটা হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে দেখো, একটু আগে যে বলেছিলাম আমরা যে সোডিয়াম ক্লোরাইডের শিল্পক্ষেত্রে ব্যবহার আছে, এই যে এটা একটা সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার, এই যে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করতে, অর্থাৎ খাবার সোডা তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। এই যে অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হলো, তার নামই হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা বলা হয় তাকে। এটার ব্যবহার কি? এটা বিশেষ করে বিভিন্ন মুখরোচক যে ভাজাপুরি খাদ্য আছে, যেমন পরোটা, সিঙ্গারা ইত্যাদি অনেক যে ফাস্ট ফুড আইটেম আছে, অনেক টাইপের খাবারের মধ্যে ময়দাটাকে যে প্রসেস করা হয়, সেই প্রসেস করার সময় ময়দার সাথে আগে থেকে কিছু বেকিং সোডা বা খাবার সোডা মিশিয়ে দেওয়া হয়। এটা মিশাইলে খাবার, ওই ময়দাটা একটু নরম হয়, এটা বাজলেও এটা মচমচে হয়, ভাব থাকে। এটা হচ্ছে বেকিং সোডার একটা ব্যবহার। তারপর আমরা যেটা জানবো বেকিং পাউডার সম্পর্কে। বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিড, এই দুইটার মিশ্রণ। তৃতীয়ত হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার সম্পর্কে, তো বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট, যেটা খাবার সোডা, এবং টার্টারিক অ্যাসিড C4H6O6, এই দুইটা ভিন্ন পদার্থের মিশ্রণ হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার এর কাজ কি? বেকিং পাউডার মূলত ব্যবহার করা হয় কেক ফুলানোর ক্ষেত্রে। এটা প্রায় প্রশ্ন আকারে আসে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বেকিং পাউডার দিয়ে কি করা হয় বা সে কিভাবে তার কাজটা সম্পন্ন করে। তো বেকিং পাউডার দিয়ে কেক ফুলানো হয়। কেক ফুলানোর কাজটা এই বেকিং পাউডার করে। কিভাবে করে সেটা একটা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখি। যখন আমরা কেককে হিট দেই ওভেনের মধ্যে, তখন এই বিক্রিয়াটা ঘটে যে সোডিয়াম বাইকার্বনেট, যেটা খাবার সোডা,
এবং টার্টারিক অ্যাসিড C4H6O6 এই দুইটা পদার্থ বিক্রিয়া করে। বিক্রিয়াটা খুবই সহজ। সোডিয়াম গিয়ে এখানে যে হাইড্রোজেন আছে H6, মানে 6টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেনকে সোডিয়াম গিয়ে সরাই দেয়। তো 2টাকে সরাইতে গেলে 2টা সোডিয়াম লাগবে, এই জন্য এটাকে সমতা করলে 2 দিতে হবে, Na2। তাহলে 2টা সোডিয়াম গিয়ে এখানে 2টা হাইড্রোজেনকে সরাই দিয়ে গেল, C4Na2H4O6 প্লাস বাকি যেই অংশটা তারা বিক্রিয়া করে সেখানে তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প। এই ক্ষেত্রে এই যৌগটার নাম হাইড্রোজেন অপসারিত হওয়ার পর C4Na2H4O6 সোডিয়াম টার্টারেট সাথে তৈরি হলো কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এই কার্বন ডাই অক্সাইড মূলত হচ্ছে কেক ফুলানোর জন্য প্রধান কাজটা করে। এটা কিভাবে করে আরো একটু ডিটেলস যদি আমরা জানতে চাই, যে যখন কেক তৈরি করার জন্য প্রসেস করা হয়, এখানে ময়দা দেওয়া হয়, ডিম, আরো বিভিন্ন যে উপাদান দেওয়া হয় ওর দিকে আমরা যাচ্ছি না। তাহলে বেকিং পাউডারের কার্যকারিতাটা কি সেটা নিয়ে যদি কথা বলি, বেকিং পাউডার ময়দার মধ্যে থাকে, যখন হিট দেই কেকের সাইজ করার পর এটাকে যখন আমরা ওভেনে হিট দেই, এই হিটের কারণে এই বিক্রিয়াটা হয়, তাপের কারণে। তো বিক্রিয়া হওয়ার পর 3টা উপাদান হয়, 3টার মধ্যে একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডটা তো কেকের ভিতরে তৈরি হওয়ার পর এটা একটা গ্যাসীয় পদার্থ। তো তৈরি হওয়ার পর তার তো বের হওয়ার কোনো জায়গা নাই, ওটা ভিতরে আটকে গেল এবং এদিক দিয়ে হিট পাচ্ছে। তো একটা গ্যাসীয় পদার্থ যদি তাপ পায় সেটা আরো বেশি প্রসারিত হয়ে যায়। তাহলে যেই জায়গাতে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল সেই জায়গাটা আরো বেশি প্রসারিত হয়ে গেল, প্রসারিত হয়ে একটু সে ময়দাগুলোকে, কেকের যে উপাদানগুলোকে সেগুলোকে সরায় ফেললো। এইভাবে একটা কেকের ভিতরে হাজার হাজার জায়গায় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, অসংখ্য জায়গা ছড়ায় দেয়। তাহলে টোটালি কেকের যে আয়তনটা, আকারটা, সেটা একটু বড় হয়ে গেল। এটাকে আমরা ফুলানো বলি, কেক ফুলে গেল। তাহলে এই কার্বন ডাই অক্সাইড যদি তৈরি না হইতো তাহলে যেই কেকটাকে এতটুকু মনে হইতো সেটা কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার কারণে অনেক বড় হয়ে যাচ্ছে। কারণ ওই যে ভিতরে ছিদ্র তৈরি হচ্ছে, এই ছিদ্রগুলো মূলত হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কারণে। এই জন্য কেক কাটলে দেখবা ভিতরে হোল থাকে, ছোট ছোট অসংখ্য হোল থাকে, এই প্রত্যেকটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কারণে। এই কাজটা করে বেকিং পাউডার, এবং বেকিং পাউডার মূলত এরা বিক্রিয়া করার পর যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়। ক্লিয়ার? তাহলে যদি এই প্রশ্নটা আসে আমাদের বিক্রিয়াটা দিতে হবে, বিক্রিয়া দিয়ে এইভাবে ব্যাখ্যা করতে হবে যে কার্বন ডাই অক্সাইডের কারণে বেকিং পাউডারের মধ্যে যে বিক্রিয়ার ফলে যে কার্বন ডাই অক্সাইড হয়, এই জন্য কেক ফুলে। আচ্ছা, এই ক্ষেত্রে এটা প্রায় সময় আমরা যেই জিনিসটা দেখি যে পাউরুটি এবং কেক দুইটাকে নিয়েই প্রশ্ন হয় যে কেক কিভাবে ফুলানো হয়, পাউরুটি কিভাবে ফুলানো হয়। তখন স্টুডেন্ট দেখা গেছে এগুলোকে গোলায় ফেলে, একটার কথা বললে আরেকটার অ্যান্সার দিয়ে দেয়। উপরেরটা বলছি আমরা কেক ফুলানোর বিষয়, আরেকটা আছে পাউরুটি ফুলানোর বিষয়। পাউরুটির মধ্যে ছোট ছোট ছিদ্র হয়, পাউরুটি ফুলানো। তো এটা এই ক্ষেত্রে কিন্তু কোনো বেকিং পাউডার ব্যবহার করা হয় না। পাউরুটি ফুলানোর জন্য ব্যবহার করা হয় ইস্ট নামক এক ধরনের ছত্রাক। তোমরা জানো ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক, এই ছত্রাক দিয়ে পাউরুটি ফুলানো হয়। আবার ছত্রাক বলার সাথে সাথে আবার মন খারাপের কিছু নেই, যে আমরা কি তাইলে ছত্রাক খাচ্ছি? হ্যাঁ, খাচ্ছি। ছত্রাক
মানেই যে খারাপ কিছু এরকম না। ছত্রাক বিভিন্ন টাইপের ছত্রাক আছে। অনেক ছত্রাক আমাদের জন্য উপকারী, ঔষধের মতো উপকারী। আবার কিছু ছত্রাক আছে যেগুলো ক্ষতিকর, অসুখ সৃষ্টি করে। আমরা ওগুলো খাবো না, আমরা উপকারী যেই ছত্রাক আছে সেগুলো খাবো। যেমন আমরা যে মাশরুম খাই, মাশরুমও এক ধরনের ছত্রাক এবং এটা আমাদের জন্য অত্যন্ত উপকার, অনেক রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে মাশরুম। ঠিক ইস্ট নামক এক ধরনের ছত্রাক, এই ছত্রাক ক্ষতিকর না, বরঞ্চ এটাও আমাদের অনেক ভিটামিনের যোগান দেয়। এটা দিয়ে পাউরুটি ফুলানো হয়। এখন কিভাবে এটায় পাউরুটি ফুলায় এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথা বলি, এটা হচ্ছে পাউরুটি ফুলানোর জন্য ইস্টের যে ভূমিকা, ইস্ট হচ্ছে ওই পাউরুটিও ময়দা দিয়ে তৈরি করা হয়, ময়দা দেওয়া হয়, চিনি দেওয়া হয়, সাথে কিছু ইস্ট দিয়ে দেওয়া হয়। তো ইস্ট ময়দার মধ্যে যে চিনি দেওয়া হয় সেই চিনিটাকে ইস্ট খেয়ে ফেলে, শোষণ করে। তো শোষণ করার পর তার ভিতরে কি গেল, চিনি গেল, মিষ্টি জাতীয় উপাদান গেল। আর ইস্ট তখন সেটাকে হজম করার জন্য তার মধ্যে বিক্রিয়া হয়। যেমন আমাদের শরীরের মধ্যে শ্বসন বিক্রিয়া হয়। আমরা যে খাদ্যগুলো খাচ্ছি প্রত্যেকটা খাদ্য পাকস্থলীতে হজম হওয়ার পর সেগুলো রক্তের সাথে মিশে কোষে কোষে চলে যাচ্ছে। তো কোষের মধ্যে আবার আমরা অক্সিজেন নিচ্ছি নিঃশ্বাসের সাহায্যে, সেই অক্সিজেনগুলো কোষের মধ্যে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা কোষের ভিতরে বিক্রিয়া হচ্ছে, যেটা শ্বসন বিক্রিয়া। বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা আমরা আবার ছেড়ে দিচ্ছি। এখানেও ওই ঘটনাটাই ঘটতেছে, ইস্ট চিনিকে গ্রহণ করলো আর তার ভিতরে শ্বসন প্রক্রিয়া হলো। শ্বসন প্রক্রিয়ার ফলে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইডটা পাউরুটিটাকে ফুলায়। কারণ এগুলোকে প্রসেস করার পর, পাউরুটির সব প্রসেস করার পর এটাকে একটা পাউরুটির আকৃতি দেওয়া হয়। যেমন এরকম ছোট একটা আকৃতি দিয়ে এটাকে একটা নির্দিষ্ট জায়গায় শেপে রাখা হয়। রাখার পর এর মধ্যে ওই যে ইস্ট এগুলো ছোট ছোট ছিদ্র তৈরি করা হয়। পরবর্তীতে দেখা যায় যে এই পাউরুটিটা ফুলে এত বড় হয়ে যায়। দেওয়া হইলো এতটুকু উপাদান, কিন্তু সেটা বড় হয়ে এতটুকু হয়ে গেল। যখন ওই নির্দিষ্ট আকারটা হয়, এটাকে কয়েক ঘন্টা রেখে দেয় আর কি, যারা বেকারির কাজ করে রেখে দেয়। এটা এই সাইজ হয়ে গেল, কারণ ভিতরে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এখনো কিন্তু হিট দেওয়া হয় নাই, মানে খাওয়ার উপযোগী হয় নাই, কিন্তু পাউরুটি বড় হয়ে যায়। তারপরে তাকে হিট দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। তাপের কারণে এর ভিতরে যে ইস্টগুলো ছিল, ইস্টগুলো এতক্ষণ জীবন্ত ছিল, মানে তাদের মধ্যে শ্বসন প্রক্রিয়া হইতো। হিট দেওয়ার পরে আর ইস্টগুলো জীবিত নাই, ইস্টগুলো সব মারা যায় এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদনও বন্ধ হয়ে যায়। তাহলে হিট দেওয়ার পর পাউরুটি আর বড় হবে না, কারণ এখন তো আর ইস্ট নাই, জীবিত ইস্ট নাই। পাউরুটি যতটুকু ছিল ততটুকুই থাকবে। আর এই হিট না দেওয়া হলে হয়তো আমরা বাসায় নিয়ে আসলো এগুলো আরো বড় হয়ে যেত। তো এটা আবার বেশি বড় হয়ে গেলে আবার ভাঙ্গেও যাইতো, সমস্যা। তো একটা নির্দিষ্ট শেপ হওয়ার পরে এটাকে হিট দিয়ে বার্ন করা হয়, তারপরে খাওয়ার উপযোগী হয়ে যায়। তো যদি পরীক্ষায় আসে পাউরুটি কিভাবে ফোলানো হয়, সেই ক্ষেত্রে ইস্টের কথাটা আমরা বলবো। আর যদি বলে কেক কিভাবে ফোলানো হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো ওই যে সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের যে বিক্রিয়া হয় তার বর্ণনা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপরে আমরা বেকিং পাউডার সম্পর্কে পড়লাম, ভিনেগার সম্পর্কে পড়ব। ভিনেগার, এটার মূল উপাদান হচ্ছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে
10% যে জলীয় দ্রবণ তাকেই বলা হয় ভিনেগার। তো ভিনেগার কিভাবে প্রস্তুত করা হয়, ভিনেগারের প্রস্তুতি যদি আমরা জানি, ভিনেগারের প্রস্তুতি হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল CH3CH2OH, এই ইথানলের সাথে যদি অক্সিজেন দেই এবং Ac2 ভেক্টর নামক এক ধরনের ব্যাকটেরিয়া যার থেকে এনজাইম নিঃসৃত হয়, ওই এনজাইমটা এই ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া করতে সহায়তা করে। তাহলে Ac2 ভেক্টর এক ধরনের ব্যাকটেরিয়া যেটা এই বিক্রিয়াটাকে হেল্প করে, তাড়াতাড়ি সংগঠন করে। এই অক্সিজেন ইথানলের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এবং সাথে পানি তৈরি করে। অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেল। অ্যাসিটিক অ্যাসিডই যেহেতু ভিনেগারের মূল উপাদান, তাহলে আমরা মূল উপাদানটা পেয়ে গেলাম। পরবর্তীতে এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে পানি মিশিয়ে 4 থেকে 10% যখন জলীয় দ্রবণ করব, সেটাই হয়ে যাবে তখন ভিনেগার। আর ভিনেগারের আরেক নাম হচ্ছে সিরকা নামও এটা পরিচিত। তার ব্যবহার কি? ভিনেগারের ব্যবহার হচ্ছে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করার জন্য এটা ব্যবহার করা হয়। বিশেষ করে আচার, সস এই জাতীয় খাদ্যগুলোকে দীর্ঘদিন রাখার জন্য ভিনেগার ব্যবহার করি আমরা। এছাড়াও সালাদ ইত্যাদি অনেক খাদ্য তৈরি করার জন্য ভিনেগার ব্যবহার করা হয়, বা রান্নার ক্ষেত্রেও অনেকে আমরা ভিনেগার ব্যবহার করি। তাহলে এবার আমরা যদি জানি ভিনেগার যে খাদ্যকে রক্ষা করে, কিভাবে রক্ষা করে, ভিনেগারের মধ্যে কি ঘটনা ঘটে যেটা খাদ্যটাকে সংরক্ষণ করার প্রক্রিয়াটা যদি আমরা জানি, ভিনেগারের সংরক্ষণ করার প্রক্রিয়া হচ্ছে, ভিনেগার যেহেতু অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে যায় পানির সংস্পর্শে, বিয়োজিত হয়ে CH3 হয়, C+O আর ওখানে H+, অর্থাৎ একটা প্রোটন তৈরি হয় আর অ্যাসিটেট তৈরি হয়। এই যে প্রোটন তৈরি হলো, এটা সকল অ্যাসিড থেকেই প্রোটন তৈরি হয়। এই প্রোটন ব্যাকটেরিয়ার সংস্পর্শে যখন আসে, ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। তোমরা জানো খাদ্য যত কিছু আছে পচানোর জন্য মেইন দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। তা আমরা যে একটা খাদ্যকে সংরক্ষণ করি, ওই খাদ্যের মধ্যে যদি ব্যাকটেরিয়া না জন্মাইতে পারে বা জন্মাইলেও সেটা মারা যায়, তাহলে খাদ্যটা ভালো থাকবে। আর যদি ব্যাকটেরিয়া সেখানে বংশ বিস্তার করে, তাহলে খাদ্যটা পচে যায়। তো ভিনেগারের যে প্রোটনটা আছে, এই প্রোটন ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। কিভাবে মারে? কারণ ব্যাকটেরিয়া হচ্ছে একটি এককোষী প্রাণী, এবং তার যে বাহিরের আবরণটা একটা মাত্র কোষ, আর আমাদের শরীরে তো কোষের অভাব নেই, অসংখ্য কোষ আছে। এই বাহিরের আবরণটা প্রোটিন দিয়ে তৈরি। তো অ্যাসিডের এই প্রোটনটা এই প্রোটিনকে, আমিষকে ভেঙে ফেলে। তো ব্যাকটেরিয়ার এই দেহটাকে যদি ভেঙে ফেলে, তাহলে তো সে মারা যাবে। এজন্য মৃত ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়াটা মারা যায়। তো ব্যাকটেরিয়া মারা গেলে খাদ্যটা ভালো থাকে। এই ক্ষেত্রে আবার অনেক সময় আমরা দেখি যে ভিনেগার ছাড়াও খাদ্য ভালো থাকে। যেমন ফ্রিজের মধ্যে আমরা যদি খাদ্য রাখি, ওই খাদ্যগুলো দীর্ঘদিন ভালো থাকে, কয়েকদিন ভালো থাকে। তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার আসলে স্বাভাবিক জীবনযাপন করার জন্য, বংশবিস্তার করার জন্য সেইখানেও একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগে। স্বাভাবিক তাপমাত্রার মধ্যে তার কার্যক্রমটা সে বেশি চালায় যেতে পারে, কিন্তু ফ্রিজের মধ্যে তো তাপমাত্রা কম, এই জন্য সে ওই জায়গাতে নিষ্ক্রিয় হয়ে চুপচাপ থাকে। যখন ফ্রিজ নষ্ট হয়ে যায় অথবা ফ্রিজ থেকে বের করে আমরা কোনো জিনিসকে রাখি, তখন আবার স্বাভাবিক তাপমাত্রায় সে আইসা বংশ বিস্তার করে এবং খাদ্যকে নষ্ট করে দেয়। তো এইভাবে আমরা ভিনেগারের সাহায্যে খাদ্যকে রক্ষা করতে পারি, সংরক্ষণ করতে পারি। নেক্সট হচ্ছে
কোমল পানীয়, যেটাকে আমরা সফট ড্রিঙ্কস বলি। আসলে সফট ড্রিঙ্কস, নাম সফট ড্রিঙ্কস, কতটুকু বাস্তবে সফট সেটা হলো কথা। তো এই সফট ড্রিঙ্কস যে তৈরি করা হয়, এই সফট ড্রিঙ্কস তৈরি করা হয় পানি আর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে। পানি এবং কার্বন ডাই অক্সাইড এই দুইটা বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড, এটাকে আমরা ওকারও দিতে পারি, কার্বনিক অ্যাসিড। আমরা যত কোমল পানীয় খাচ্ছি, এই কোমল পানীয়র প্রধান উপাদানটাই হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড থাকে প্রধানত, আরো অন্যান্য অনেক কিছু থাকে বিভিন্ন কোম্পানির মধ্যে, কোনোটার মধ্যে ফ্লেভার থাকে, কোনোটার মধ্যে কালার থাকে, আর চিনি জাতীয় তো আছেই, কোনোটার মধ্যে আরো অন্যান্য উপাদান দেওয়া হয়। মূলত হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই জন্য কোমল পানীয় খাইলে দেখবা যে একটু একটু টক লাগে। টক লাগে কারণ এটার মধ্যে অ্যাসিড আছে। আর এটা আমরা সাধারণত খাই অনেক কারণেই খাই। অনেকে হয়তো রিচ ফুড খাওয়ার পর, কোনো সমৃদ্ধ খাওয়ার, একটু আমিষ মাছ মাংস খাওয়ার পর কোমল পানীয় খাই, কারণ ওই মাছ মাংস খাওয়ার পর যে আমাদের একটু বদহজমের সমস্যা হয়, সেগুলো এই কার্বনিক অ্যাসিড দূর করে দেয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হেল্প করে। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।